আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। প্রতিপক্ষ বিরোধী দলের নেতাদের শায়েস্তা করার জন্য 2008 সালের বিতর্কিত নির্বাচনের পর ক্ষমতায় এসে পুরনো আইন সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু করেছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনাল দিয়ে সেই খায়েশ পূর্ণ হয়েছে তার। একে একে জামাত ও বিএনপির 6 শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। ভিকটিম সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেকেই তখন বলেছিলেন এই ট্রাইব্যুনাল যেন অব্যাহত রাখা হয়, তাহলে ক্ষমতার পালাবদল হলে হয়তো শেখ হাসিনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। সেই কথা যে এভাবে মিলে যাবে কে জানত। শেখ হাসিনার প্রতিষ্ঠিত সেই ট্রাইব্যুনালেই সোমবার এক ঐতিহাসিক রায়ে মানবতা বিরোধী অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ট্রাইব্যুনাল। অদৃষ্টের লিখন না যায় খণ্ডন। শেখ হাসিনা অপরাধ করে আর পার পেলেন না। বিশ্বের ইতিহাসে কোনো নারী সরকার প্রধানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষিত হবার নজির এবারই প্রথম। বিস্তারিত এবারের প্রতিবেদনে। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো কেবল হত্যা কিংবা নির্যাতন নয়, বরং মানবতা বিরোধী অপরাধ। শুধু জুলাই গণঅভ্যুত্থানের সময়ই ১৫০০০-এর বেশি মানুষকে বর্বরোচিতভাবে হত্যা কিংবা ১৫,০০০-এর বেশি মানুষকে আহত করাই নয়, বরং তার শাসনামলের পুরোটা সময় গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধ সংঘটিত হয়েছে নিয়মিতভাবেই। এর বাইরেও বিএনপি নেতাকর্মীদের উপরে এবং একটা সময় পর্যন্ত জামাতে ইসলামীর কর্মীদের উপরেও পরিকল্পিতভাবে হেফাজতে নির্যাতন, গায়েবী মামলাসহ নানা রকম নিপীড়নও মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়েছে। শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল তার রায় বলেন, প্রথম ঘটনা হচ্ছে উস্কানি, দ্বিতীয়টি হত্যা করার আদেশ, তৃতীয়টি হচ্ছে নিষ্ঠুরতা প্রতিরোধে নিষ্ক্রিয়তা এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থতা, যা আন্তর্জাতিক অপরাধ আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে শাস্তিযোগ্য। এই ৩ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের জন্য স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ড দেয়া হলো। আরও রায় বলা হয় অনেকগুলো ঘটনা আছে। একটি হচ্ছে আন্দোলনকারীদের হত্যা করতে শেখ হাসিনা ড্রোন, হেলিকপ্টার ও লেথাল উইপন ব্যবহারের আদেশ দিয়েছেন, যার মাধ্যমে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠন করেছেন। রায় আরও বলা হয় চানখারপুলে ৬ জনকে হত্যা, যা সংগঠিত হয়েছে তার আদেশের পরিপ্রেক্ষিতেই। একইভাবে অন্য একটি ঘটনায় তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন। এই ঘটনায় আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া হয়। রায় ট্রাইব্যুনাল বলেন, এই ৩টি ঘটনায় শেখ হাসিনাকে একটি সাজা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যা হচ্ছে মৃত্যুদণ্ডের সাজা। We have decided to inflict her with only one sentence, that is sentence of এ সময় আদালত কক্ষে উপস্থিত অনেকে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তখন ডায়াসে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আপনাদের অনুরোধ করছি আদালতের ডেকোরাম বজায় রাখার জন্য। আপনাদের উচ্ছ্বাস, প্রত্যাশা, প্রকাশভঙ্গি ট্রাইব্যুনাল কক্ষের বাইরে গিয়ে করলে সেটা আরও শোভনীয় দেখা যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রথম মামলাটির রায়ে প্রত্যাশিতভাবেই 5টি অভিযোগের মধ্যে 3টির জন্য তিনি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়েছেন। বাকি 2টির জন্য পেয়েছেন আমৃত্যু কারাদণ্ড। গত বছরের 18 জুলাই শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের এবং পরবর্তী সময়ে হাসানুল হক ইনুর কথোপকথন অনুযায়ী শেখ হাসিনা ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয়, আন্দোলনরত ছাত্র জনতাকে হেলিকপ্টার ও লেথাল উইপন ব্যবহার করে হত্যার নির্দেশ দেয়। অপরাধ সংগঠনে আসামিরা তাদের অধীনস্থ ব্যক্তিদের কোনো বাধা প্রদান করেননি। ফলে 2024 সালের 5 অগস্ট চানখারপুলে 6 জন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যার ঘটনা ঘটে। একদিন পুলিশ কর্তৃক আশুলিয়ায় 6 জন আন্দোলনকারীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়। এই 3টি ঘটনায় জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এই প্রথম কোনো মামলার রায় হলো।
অপর আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে জানানো হয়, বাংলাদেশে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। এই মামলা সংশ্লিষ্ট যারা 2024 সালে জুলাই আন্দোলনে নিহত হয়েছেন তাদের কনসিডারেবল অ্যামাউন্ট, উল্লেখযোগ্য পরিমাণে আন্দোলনকারীদের ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আহত আন্দোলনকারীদের আঘাতের মাত্রা ও ক্ষতি বিবেচনায় পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়, যার আওতায় আবার অনেকগুলো ঘটনা রয়েছে। মোটা দাগে 5টি অভিযোগ হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানী চানখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া। এর বাইরে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অপর অভিযোগের 3টি ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। ওই ঘটনাটি হচ্ছে 2024 সালের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা সম্বোধন করে উস্কানিমূলক বক্তব্য দেন। একই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেবে বলে উস্কানি ও আদেশ দেন এবং অপরাধ সংগঠনে আসামিরা তার অধীন ব্যক্তিদের কোনো বাধা প্রদান করেননি। ফলে রংপুরে আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করে। এই 3টি ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. রায়ে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হলেও তাকে তুলনামূলক কম সাজা হিসেবে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এর কারণ হিসেবে আদালত বলেন, এই মামলা বিচারের ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন পরিস্থিতি সম্পর্কে তার জানা সম্পূর্ণটা ও সত্য প্রকাশের মাধ্যমে। এমনকি তিনি স্বীকার করেছেন এবং তিনি 36 দিনের আন্দোলনের সব ঘটনায় সম্পৃক্ত ছিলেন। তার অবদান স্বীকার করার সঙ্গে বস্তুগত সাক্ষ্য প্রমাণ বিবেচনায় তার সাজা প্রদানের ক্ষেত্রে নমনীয়তা দেখানো হচ্ছে, যেখানে অপরাধের সম্পৃক্ততায় সর্বোচ্চ শাস্তি, কিন্তু তার অবদান বিবেচনায় তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে এক অভাবনীয় উদাহরণ হয়ে থাকবে। কোনো রকম মারণাস্ত্র ছাড়া রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে শুধু নৈতিক শক্তিকে পুঁজি করে নেমে যাওয়া মানুষের উপরে অকল্পনীয় বর্বরতা চালানো হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র ব্যবহার করা হয়েছে করদাতা জনগণের বিরুদ্ধেই। বিক্ষোভ দমনে শেখ হাসিনা ঠান্ডা মাথায় মারণাস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিচ্ছেন এমন ফোন রেকর্ড রয়েছে। আল জাজিরা এবং বিবিসির মতো প্রতিষ্ঠান তাদের ডকুমেন্টারিতে সেই অডিও ব্যবহার করার জন্য নিজেরা ফরেনসিক টেস্ট করে নিশ্চিত হয়েছে যে সেটা তারই কল রেকর্ড, কোনো প্রযুক্তির সহায়তায় তৈরি করা নয়। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করতে হয় যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনকে দিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করানো শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের একটা অসাধারণ সিদ্ধান্ত ছিল। সেই তদন্তের রিপোর্টে সংস্থাটি জানিয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে উচ্চমাত্রায় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এসব অপরাধের সিদ্ধান্ত, নেতৃত্ব, পরিচালনা এবং সমন্বয়ের ক্ষেত্রে শেখ হাসিনাই ছিলেন প্রধান ব্যক্তি। যদিও রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ হাসিনা এই রায়কে মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন, তবে বাস্তবতা হল আওয়ামী লীগের প্রাণভোমরা হিসেবে বিবেচিত শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া এই রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যতটা সহিংস ও বিক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রত্যাশা করা হয়েছিল, বাস্তবে তার কিছুই দেখা যায়নি। আর আইনের সব প্রক্রিয়ার কথা যদি বলা হয়, তাহলে শেখ হাসিনার হাতে এখন একটাই অপশন আছে, তা হলো দেশে এসে স্যারেন্ডার করে কারাগারে যাওয়া এবং 1 মাসের মধ্যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপিল করা। কেননা আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী কোনো পলাতক আসামি পলাতক থাকা অবস্থায় তার বিরুদ্ধে দেয়া রায়ের বিপরীতে আপিল করার সুযোগ পাবেন না।
রায়ের পর জুলাই ভিকটিম ও যোদ্ধাসহ সবার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং ভারতকে হাসিনাকে বন্দি বিনিময়ে বাধ্য করা হোক। তবে বাস্তবতা হলো শেখ হাসিনার জীবদ্দশায় তাকে দেশে এনে রায় কার্যকর করা যাবে এই সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। ভারত সরকার যেভাবে তার আশ্রয় এবং নিরাপত্তা বিধান করেছে তাতে এটা প্রায় নিশ্চিত যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। ভারতের মানসিকতার প্রমাণ পাওয়া যায়। স্বয়ং প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ বারবার আপত্তি জানানোর পরও ভারত শেখ হাসিনাকে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলায় বাধা দিচ্ছে না। এমনকি রায় ঘোষণার আগের দিনও তিনি তার বক্তব্যে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর বিরুদ্ধে মারাত্মক সব হুমকি দিয়েছেন। বিশ্লেষকদের মতে মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের কারণে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের ওপর চাপ তৈরি করা কঠিন হবে। তারপরেও বাংলাদেশ সরকারকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এত কিছুর পর ভারতের এবার নির্দিষ্ট কোনো দলের সাথে নয়, বরং বাংলাদেশের মানুষের পালস বুঝে এ দেশের মানুষের সাথে সম্পর্ক উন্নয়নে তৎপর হওয়া উচিত। আর তেমনটা চাইলে ভারতকে অবশ্যই শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।